গত ক্লাসে আমরা বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্সটা মনে হয় শেষ করছিলাম, তাই না? বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স এখন আজকে আমরা ইনশাআল্লাহ ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্সটা দেখবো। ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্সে তোমার পলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কনসিডার করা হয়। Now consider the interaction for which no two electrons can be in the same quantum state. কোন একটা কোয়ান্টাম স্টেটে দুইটা ইলেকট্রন কখনো থাকতে পারে না, which is essentially obedience of the Pauli exclusion principle. We assume that we can have only one electron in a particular quantum state, including spin associated with the energy value E. Let Fe be the probability of an electron. এখন যদি আমি চিন্তা করি যে Fe হচ্ছে একটা ইলেকট্রনের প্রবাবিলিটি। আচ্ছা, আমি তো রেকর্ড অন করি নাই, তাহলে ইলেকট্রনের প্রবাবিলিটি হচ্ছে Fe। Fe বলতে কি? ফাংশন অফ E, প্রবাবিলিটি ফাংশন অফ E, মানে কোন একটা নির্দিষ্ট এনার্জিতে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি। এখন আগে যে আমরা বলছিলাম যে ধরো একটা ইলেকট্রন 1, এটা ইলেকট্রন 2, এনার্জি হচ্ছে E1, এখানে এনার্জি হচ্ছে E2। এই দুইটার মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে। হ্যাঁ, ইন্টারঅ্যাকশন হওয়ার পরে হয়ে যাবে হ্যাঁ E3 E4 হবে। এই দুইটার মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, ইন্টারঅ্যাকশন of E1 F E2 ঠিকই আছে, একই জিনিস, এখানে F দিয়ে করছে, একই কথা, কোনো পার্থক্য নাই। এখন আমরা তো বলতেছি যে E1 এবং E2 এই দুটোর মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, এবং ইন্টারঅ্যাকশন হওয়ার পরে তাদের এনার্জি E3 এবং E4 হবে। তাহলে E3 এনার্জি স্টেটটা ফাঁকা থাকতে হবে। E3 এনার্জি স্টেটটা E3 এনার্জি স্টেটে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে F of E3 টা কি? F of E3 হচ্ছে E3 এনার্জি স্টেট অকুপাই করে থাকার প্রবাবিলিটি। Fe3 হচ্ছে E3 এনার্জি স্টেটে ইলেকট্রন অকুপাই করার প্রবাবিলিটি। কিন্তু আমি যদি 1/Fe3 বলি তাহলে হচ্ছে এনার্জি স্টেটে ইলেকট্রন না থাকার প্রবাবিলিটি, দেখো probability of electrons not occupying the energy state E3। একইভাবে 1/Fe4 probability of electrons not occupying the energy state E4। তাহলে এখন আমাকে তো ওই দুইটা এনার্জি স্টেট ফাঁকা রাখতে হবে, ফাঁকা থাকার প্রবাবিলিটিও কনসিডার করতে হবে। মানে এই দুইটার ইন্টারঅ্যাকশন হবে, এটার প্রবাবিলিটি সাথে আবার ওই দুইটা এনার্জি স্টেট একসাথে ফাঁকা থাকতে হবে। দুইটা যে কোনো একটা ফাঁকা থাকলে তো হবে না, তাই না? দুইটা একসাথে ফাঁকা থাকতে হবে। তাহলে 1/Fe3 আর একটা কি 1 মাইনাস Fe4, একসাথে দুইটা ফাঁকা থাকতে হবে, এই জন্য এই দুইটা আবার গুণ হবে। তাহলে এখন এই ক্ষেত্রে ফরওয়ার্ড ইভেন্টের ফরওয়ার্ড ইভেন্টে শুধু এটা ছিল, ফাংশন যোগ হচ্ছে। এখন দেখো এখানে পিডিএফটা দেখো, তাহলে thus the probability of the forward event is given by Fe1 into Fe2 1 minus Fe3 1 minus Fe4। এটা হচ্ছে ফরওয়ার্ড ইভেন্টের প্রবাবিলিটি। ইন থার্মাল ইকুইলিব্রিয়াম the reverse process, the electrons with E3 and E4 interacting to transfer to E1 and E2, মানে এখন ব্যাকওয়ার্ড ইভেন্টও যদি আমি চিন্তা করি, E3 এবং E4 এর মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, ইন্টারঅ্যাকশন হয়ে E1 এবং E2 এনার্জি স্টেটে যাবে। যখন E1 এনার্জি স্টেট এমটি থাকবে,
এবং E2 এনার্জি স্টেট এমটি থাকবে। এদের প্রবাবিলিটি কনসিডার করে এটা হচ্ছে ফরওয়ার্ড ইভেন্ট, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইভেন্ট, এবং এনার্জি কনজারভেশন ল অনুযায়ী ইকুয়াল টু E3। ইকুয়েশন ছিলাম এ কেটে ভাই বোল্টজম্যান ডিরেক্ট, এটা না, এটা এই দুইটা ফাংশনকে দিন আমরা দেখলাম আমরা কনসিডার করেছি, আমরা অ্যাপ্লাই করি। আমরা ফার্মি ঠিক হয় ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স যেটা ভ্যাকুয়াম লেভেলের উপরে না, তো আমি বলছি ফার্মির উপরে। ভ্যাকুয়াম লেভেলের উপরে তো আর ইলেকট্রনের প্রবাবিলিটি থাকে না, তো ডিস্ট্রিবিউশন থাকে না। ফার্মির উপরে আমি বলছিলাম যে কন্ডাকশন ব্যান্ডে করা যায়, সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডে অথবা সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ডে এমন জায়গায় অ্যাপ্লাই করতে হবে যেখানে নাম্বার অফ ইলেকট্রনের থেকে এনার্জি স্টেটের সংখ্যা বেশি। তাহলে এটা অবশ্যই ফার্মি লেভেলের উপরে হইতে হবে। যেমন মেটালের ক্ষেত্রে যদি আমি ফার্মি লেভেলের উপরে বলি, বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে অ্যাপ্লাই করি, তাহলে সেমিকন্ডাক্টরে কন্ডাকশন ব্যান্ডে তোমার ইলেকট্রনের সংখ্যা কম থাকে নরমালি, কিন্তু নাম্বার অফ এনার্জি স্টেট অনেক বেশি থাকে। তাহলে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স বুঝতে পেরেছো কথাটা? জি। আর এটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো এনার্জিতে এই ইকুয়েশন অ্যাপ্লাই করে ইলেকট্রনের প্রবাবিলিটি আমি বের করতে পারবো। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটা আমরা এই ইকুয়েশন নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, এটাকে যদি প্লট করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে এটার আবার দুইটা ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে এটা, আরেকটা ফর্ম হচ্ছে এ এর মানটা আবার ধরে নিচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইএফ। এটা এক্সপেরিমেন্টালি বের করা যায়, এ এর মানটা এ টু দি পাওয়ার মাইনাস ইএফ। তাহলে ইকুয়েশনটা কোথায় কিভাবে রিডিউস হয় দেখো, ইকুয়েশনটা দাঁড়ায় 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি। এখন এই যে ইকুয়েশনটা, এটাই ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন খেয়াল করো, এনার্জিটা যদি আমরা প্লট করি, এই কার্ভটা যদি প্লট করি, তাহলে প্লটটা কেমন হবে আসলে? এটা যদি ফার্মি লেভেল হয়, আবার এটা ফার্মি লেভেল, এটা বটম, হ্যাঁ এটা এটা প্লটটা আসলে প্লট এরকম। এই ধরনের একটা প্লট।
এই ধরনের একটা প্লট। আঁকাটা ভালো হলো না। আমরা এই ধরনের একটা প্লট পাই। এটা যদি তুমি ইয়েতে দেখো, এটা হচ্ছে প্রবাবিলিটি। ম্যাক্সিমাম প্রবাবিলিটি কত হয়? 1 হয় না? জি স্যার। ম্যাক্সিমাম প্রবাবিলিটি তো 1 হয়, 1 এর বেশি তো আর হওয়া সম্ভব না। তাহলে এই ইকুয়েশনটাকে যদি তুমি প্লট করো তাহলে এই ধরনের একটা ইকুয়েশন পাবো। যেমন আমরা ব্লুটাকে যদি T2 ধরি আর ব্ল্যাকটাকে যদি T1 ধরি, তাহলে এই ধরনের একটা প্লট পাই। আমরা বলছিলাম যে T2 গ্রেটার দেন T1, তাই তো? এখন এইখানে খেয়াল করে দেখো একটা জিনিস, আমাদের এনার্জি এখানে একটু সাদা হোয়াইট পেজ থাকলে ভালো হইতো যদিও, মানে এই যে এনার্জিটা, এনার্জি ই, এইটা যখন ইএফ এর থেকে বড়, এনার্জি ইটা যদি ইএফ এর থেকে বড় হয়, এবং এটা যদি মানে কতটুকু বড় হবে, মানে ই মাইনাস ইএফ, এটা যদি ধরো কেটি থেকে বড় হয়, কেটি 3 কেটি থেকে বড় হয়, 3 কেটি মনে করো, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এনার্জি যখন ধরো এইখান, এটা হচ্ছে ইএফ তাই না, এর থেকে উপরের অংশ এইদিকে যদি যায়, মানে উপরের দিকের এনার্জির জন্য যদি আমি এই ইকুয়েশনটাকে, মানে এই ইকুয়েশনের প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে দেখা যায় যে এই যে ফাংশনটা থাকে না, এই ফাংশনের মানটা কি হয়, 1 থেকে বড় হয়ে যায়। বুঝছো কিনা কথাটা? আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি, e⁻1, এটার মানটা যেরকম হবে e⁻2 আরো বেশি হবে না, e⁻3 আরো বেশি হবে, e⁻4 আরো বেশি হবে। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন যত বড় হবে এটা 1 থেকে তত বেশি বাড়তে থাকবে না, 1 থেকে বড় হবে। তাহলে এইখানে যদি ই এর মানটা যদি ইএফ থেকে যদি বড় হয়, কতটুকু বড়, কেটি, কেটি কিন্তু খুবই 0.026 ইলেকট্রন ভোল্ট, মানে কেটি কিন্তু খুব সামান্য একটা এনার্জি না। তাহলে ইটা যদি ধরো মানে ই যদি ইএফ থেকে, যেমন ইএফ হচ্ছে এইটা, এর থেকে যদি একটু সামান্য বেশিও হয়, মাইনাস ইএফ কেটি থেকে বড় হয় একটা এনার্জি, মানে এই ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না। মানে থ্রাইস কেটি যদি হয় তখন কি হয়, e⁻3 হয়ে যাচ্ছে না এটা, এই ফাংশনটা কি হচ্ছে তখন, এই ফাংশনটা এই ইটা যদি জাস্ট ইএফ এর থেকে 3 গুণ বড় হয়, মানে সরি ইএফ থেকে না, মানে এই ডিফারেন্সটা ই এবং ইএফ এর যে ডিফারেন্স সেটা যদি কেটি থেকে 3 গুণ হয়, মাত্র 3 গুণ, তাহলেই দেখা যাচ্ছে যে এই টার্মটা একের থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে মানে ইটা যদি ফার্মি লেভেল থেকে উপরে হয়, ফার্মি লেভেলের উপরে আসলে এই অংশটাকে ইগনোর করতে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। মানে আবার দেখো, আমার ইকুয়েশনে তখন এই অংশটা, এই টার্মটা, এই বাম দিকের যে টার্ম, এই টার্মটা 1 থেকে অনেক বেশি হবে, এটা গ্রেটার দেন 1 হবে যদি যদি ফার্মি লেভেলের উপরে যায়। বুঝতে পারছো কথাটা? 1 থেকে যদি বেশি হয় তাহলে এটাকে আমরা ইগনোর করব, এই জায়গাটাকে ইগনোর করব। তাহলে ইগনোর যদি করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায় দেখো তো, ইকুয়েশনটা দাঁড়ায় e⁻,
মাইনাস, এটাকে এভাবেও লিখতে পারি এ ই বাই কেটি, এভাবে লিখতে পারি। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, ওইটা ওয়ান থাকার কারণেই তো এই জিনিসটাকে উপরে নিয়ে গেলাম। মানে এটাকে দেখো, এটা দুই ভাবে লেখা যায়, আমি তো আগেই বলছি। এই অংশটাকে চিন্তা করো, এটাকে যদি আমি চিন্তা করি, এটা কেটে দাও। হ্যাঁ, এর মান কত? এর মান বলছিলাম ই টু দি পাওয়ার মাইনাস এফ, বলছিলাম না? তাহলে এই জিনিস স্ট্যাটিস্টিক্সে চলে আসতেছে কিন্তু, মানে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স এর নিচের অংশটা আসলে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স, কিন্তু একটা পজিটিভ মান। তো এটা যখন জিরো হয়ে যায় তখন এটা উপরে চলে গেলে এখানে একটা মাইনাস আসে, তার মানে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্সে কনভার্ট হয়ে যায়। এই জিনিসটা তখন এ ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি এরকম হয়ে যায়। বুঝা গেছে? তখন এটা বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স হয়ে যাচ্ছে। তার মানে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স এবং বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স কিন্তু একই হয়ে যাচ্ছে এই অংশে, উপরের এই অংশটা যদি চিন্তা করি একই প্লট পাওয়া যাবে। বুঝতে পারছো কথাটা? একই জিনিস হয়ে যাবে। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, ঠিক যখন এখানে ইটা যদি ইএফ এর সমান হয় তখন কি হবে? আমি যদি বলি ই ইজ ইকাল টু ইএফ, অর্থাৎ ফার্মি লেভেলের এনার্জি যখন হবে তখন প্রবাবিলিটিটা কি হবে দেখো, 1 প্লাস এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইএফ। এটা তো আমি, এটা মনে রাখতে হবে, এর মান কত? ইএফ। আর এখানে ই টু দি পাওয়ার, এটা মাইনাস না তো, ই মানে হচ্ছে ইএফ এর সমান ইএফ বাই কেটি। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটা কাটাকাটি গিয়ে 1 হয় কিন্তু, তাহলে 1 প্লাস 1 তারপরে হাফ হচ্ছে না? তাহলে এই সূত্রটা মিলে যাচ্ছে, খেয়াল করে দেখো এখানে হাফ দেখা যাচ্ছে। তাহলে ফার্মি লেভেলে প্রবাবিলিটি সবসময় কি হচ্ছে, ফার্মি লেভেলে প্রবাবিলিটি কত পাওয়া যায়? হাফ পাওয়া যায়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, আর নিচের দিকে গেলে তুমি দেখবা যে এই ধরনের প্লট পাওয়া যাবে নিচের দিকে। অর্থাৎ তুমি যদি এই ইকুয়েশনে ই এর মানটা যদি তুমি ফার্মি লেভেলের নিচে হয়, ফার্মি লেভেলের যদি নিচে হয় তাহলে দেখবা এই টার্মটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, এটা একটা নেগেটিভ টার্ম হবে। তুমি ই এর মানটা যতই নিচের দিকে নিবা, যত নিচের দিকে নিবা, এটা একটা নেগেটিভ টার্ম হবে। নেগেটিভ টার্ম মানে ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস 2, ই টু দি পাওয়ার মাইনাস 3 এরকম বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এটা কিন্তু একেবারে কি জিরোর মতো হয়ে যাবে, তাই না? একেবারে জিরোর মতো হয়ে যাবে না এই টার্মটা? এই টার্মটা যদি জিরো হয়ে যায়, তোমরা মনে হয় বুঝো নাই, আবার বলি, ইকুয়েশনটা খেয়াল করো ভালো। 1 প্লাস এ ই টু দি পাওয়ার ই মাইনাস এ বাই কেটি। এখন এই অংশে তুমি যদি নেগেটিভ বসাও তখন কি ঘটনা ঘটবে? এটা তো নেগেটিভ আছেই, এটাও নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে একটা নেগেটিভ মান হচ্ছে না? তাহলে ই টু দি পাওয়ার নেগেটিভ তুমি যতই বাড়াবা কেন, যতই বাড়াইতে থাকবা, এটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে না? এটা জিরোর কাছাকাছি হয়ে যাবে। সুতরাং এই মানটা আসলে মানে একের থেকে অনেক ছোট হবে, মানে জিরোর কাছাকাছি চলে যাবে এই মানটা, এই টার্মটা ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল টার্মটা জিরোর কাছাকাছি চলে যাবে। তার মানে প্রবাবিলিটি কিন্তু একের দিকে যাইতে থাকবে আস্তে আস্তে। এবং আমাদের এই কার্ভেও আমরা তাই দেখতেছি যে এখানে যতই আমি নিচের দিকে যাচ্ছি, এইদিকে যতই নিচের দিকে যাচ্ছি, ধরো এইদিকে যতই নিচের দিকে যাচ্ছি, প্রবাবিলিটি একের দিকে যাচ্ছে না আস্তে আস্তে? তাহলে এটাই হচ্ছে আমাদের
ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স, যেটা অ্যাকুরেটলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে রিপ্রেজেন্ট করে। এটা আমরা মেটালের ক্ষেত্রে দেখাইলাম, এর ক্ষেত্রেও দেখানো যাবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এখন আলোচনা করে নাই। সলিড স্টেটের ক্ষেত্রে সলিড স্টেট ডিভাইস যে তোমরা আগামী সেমিস্টারে পড়বা, ওখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখাবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও একই সেম জিনিস, মানে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনে কোনো চেঞ্জ নাই, সেম। বুঝতে পারছো? সেম জিনিস। কিন্তু যখন ইলেকট্রনের কনসেন্ট্রেশন আমরা ক্যালকুলেট করব তখন দেখবে একটু ডিফারেন্ট আছে। মেটালের ক্ষেত্রে একরকম, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন সেম, একই ইকুয়েশন। এখানে তোমার এই যে এখানে শর্ট কোশ্চেন আসতে পারে, বা ধরো এটাকে এক্সপ্লেইন করতে বলা হইতে পারে। মূলত এই জিনিসটা এক্সপ্লেইন করা হইতে পারে। যেমন এখানে একটা স্যাম্পল কোশ্চেন আমি দিচ্ছি যে কিভাবে ফার্মি লেভেলের উপরে ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্সটা কিভাবে বোলসম্যান স্ট্যাটিস্টিক্সে কনভার্ট হয়ে যাচ্ছে, বা একই রকম কি বলে প্লট দেখা যাচ্ছে, প্লটকে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটাকে আমরা একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন হইতে পারে, অথবা এই টার্মটাকে এক্সপ্লেইন করতে বলা হইতে পারে। বলা লাগবে, হ্যাঁ এগুলো বলা লাগবে। আমার স্যার তো টোটাল সিস্টেম এনার্জি স্যার নেগেটিভ হয়ে যাবে। বুঝি নাই, কি বললাম? স্যার আমার টোটাল সিস্টেমের এনার্জি, না এনার্জিটা তো আসলে এখানে রেফারেন্স কোনটাকে ধরতেছি সেটার উপর নির্ভর করছে। নেগেটিভ বলতে আমি বুঝাচ্ছি ফার্মি লেভেলের তুলনায় তো নেগেটিভ হয়ে যাচ্ছে না এদিকে। আমরা স্যার যদি আসে যে টোটাল সিস্টেম এনার্জি মাস্ট বি নেগেটিভ, স্যার এক্সপ্লেইন দা স্টেটমেন্ট ইউজিং সুইটেবল এক্সাম্পল এন্ড স্কিমেটিক ডায়াগ্রাম। স্যার এরকম কোশ্চেন আছে স্যার, কেমনে এক্সপ্লেইন করব? তোমার কোশ্চেনটা আরেকবার বলো তো দেখি। স্যার এটা স্যার আমার একটা কাজিনের স্যার the total system energy must be negative. Explain the statement using suitable example of energy diagram and schematic diagram. বুঝতে পারছি। তোমার এটা হচ্ছে যে ওই আগের স্ট্যান্ডার্ড যখন পড়াইলাম মলিকুলার বন্ডিং পড়ানোর ক্ষেত্রে আমরা নেগেটিভ হয়ে যায়, এটা সেই জন্য আজ করতেছিলাম। হ্যাঁ এটা আমরা ওই যে যখন পড়াইছিলাম মলিকুলার কি বলে মলিকুলার বন্ডিং, জি স্যার মলিকুলার বন্ডিং, মলিকুলার অরবিটাল যখন পড়ালাম তখন একটা কন্ডিশন দিছিলাম যে বন্ড ফরমেশনের জন্য সিস্টেম এনার্জিটা নেগেটিভ হইতে হবে, টোটাল সিস্টেম এনার্জি নেগেটিভ হইতে হবে। তো এটা বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে বা বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে তুমি দেখাইতে পারবা, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তুমি দেখাইতে পারো। যেমন ধরো আমরা দেখাইছিলাম কি হাইড্রোজেন দিয়ে দেখাইছিলাম, অথবা হিলিয়াম দিয়ে দেখাইছিলাম না, এরকম বলছিলাম যে ধরো একটা এক্সাম্পল দিছিলাম না, যে ধরো এইখানে দুইটা ইলেকট্রন আসতেছে, এখানে একটা ইলেকট্রন আসতেছে, তাহলে সিস্টেম এনার্জি কত হচ্ছে? মনে করো এটা যদি 0 ধরো, আর এটা এখান থেকে মনে করো -5, কথার কথা, আর এইদিকে হচ্ছে কত +5, তাহলে সিস্টেম এনার্জি আমি লিখতে পারি সিস্টেম এনার্জি হচ্ছে এইদিকে লিখবা +5, এদিকে -5, দুইটা -5 দিতে হবে কারণ দুইটা ইলেকট্রন আছে, তাহলে -5 হবে। সিস্টেম এনার্জি হচ্ছে -5। এটা আসলে সিস্টেম এনার্জিটা মানে কিসের রেসপেক্টে করে? আসলে ইন্ডিভিজুয়াল অ্যাটমের রেসপেক্টে করা হয় আর কি। স্যার আমার তো অ্যাটম আগে লোয়ারটাতে প্রবেশ করবে, এটা স্যার পেয়ার হওয়ার পর উপরটাতে যাবে, এরপরে উপরেরটাতে যায়। কিন্তু ধরো উপরেরটাতেও যদি আরেকটা যায়, এখন বন্ডিং হবে কি হবে না এটা নির্ভর করবে এই যে বলছিলাম মনে হয় যে এই দুইটা ডিস্টেন্সের উপর নির্ভর করে আর কি। যদি এই ডিস্টেন্সটা না, যদি এ গ্রেটার দেন বি হয় তখনই আসলে নেগেটিভ হয়। সিস্টেম এনার্জি 0 নাও হইতে পারে, 0 হয় না, নরমালি 0 হয় না, বুঝছো? যদি এ গ্রেটার দেন বি হয় তখন কিন্তু সিস্টেম এনার্জিটা নেগেটিভ হচ্ছে। এখানে এক্সাম্পলটা একটু অন্যভাবে দেই। স্যার মাস্ট বি নেগেটিভ, স্যার আমার যদি স্যার এটা স্যার কন্ডিশন আছে এ গ্রেটার দেন বি, স্যার এ গ্রেটার দেন বি হলো না স্যার, আমার স্যার এটা নেগেটিভ হচ্ছে।
হ্যাঁ, এটা একটা স্পেসিফিক এক্সাম্পল দিলাম যে বন্ড ফরমেশনের জন্য জি স্যার। এটা একটা শর্ত আর কি। ধরো এখান থেকে এতটুকু কথার কথা, এই যে এইটা মনে করো এ, এটা এ বললাম না নাকি, জি স্যার, আর এটা বি। এটা বি। জি স্যার। মনে করো এরকম যদি বলি a = 6 আর b = 5, তাহলে একমাত্র বন্ড ফরমেশন হবে যদি এখানেও দুইটা থাকে, তাহলে কিন্তু সিস্টেম এনার্জিটা নেগেটিভ হচ্ছে। কিভাবে? -6 -6 +5 +5, তখন কিন্তু সিস্টেম এনার্জিটা নেগেটিভ হচ্ছে যদি দুইটা থাকে। কিন্তু উপরে একটা নিচে দুইটা, তখন তো সিস্টেম এনার্জি এমনি নেগেটিভ। নেগেটিভ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা মনে হয় ওই ধরনের কোন একটা কোশ্চেন এক্সপ্লেনেশন আছে। বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকমের মানে ইয়ে হয় আর কি, কম্বিনেশন হয় আর কি। যেমন অক্সিজেনের ক্ষেত্রে একরকম, তারপরে তুমি ধরো বিভিন্ন আণবিক স্ট্রাকচার যদি দেখো, অক্সিজেন বা ধরো নাইট্রোজেন, এক একটার জন্য এক এক রকম এক্সপ্লেনেশন আছে। তাহলে এখানে স্ট্যান্জা 4 এবং 5 দেখানো হয়েছে। এখানে অবশ্য ইচ্ছা করলে আরো কিছু করানো যাইতো, যেমন ওই যে তোমার ইলেকট্রনের কি বলে এটাকে, কনসেন্ট্রেশন, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন, কনসেন্ট্রেশন ডিস্ট্রিবিউশন, এটাও দেখানো যাইতো ইচ্ছা করলে। এটা আমি বাদ দিছি কেন, কারণ সলিড স্টেটেও এই জিনিসটা আলোচনা করা হয়। যে আমি যেটা বলছিলাম যে প্রবাবিলিটি যেটা আছে, প্রবাবিলিটির সাথে যদি তুমি ডেনসিটি অফ স্টেট এই দুইটা যদি গুণ করো, তখন কি পাবা? মনে আছে? ইলেকট্রনের সংখ্যা পাওয়া যাবে, ইলেকট্রনের সংখ্যার ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছো? এইটাও দেখানো আছে আর কি। মানে তোমার এই যে কার্ভটা, এই কার্ভের সাথে যদি তুমি এনার্জি স্টেট, ডেনসিটি অফ স্টেট গুণ করো, তখনই পাবা ইলেকট্রনের সংখ্যার একটা ডিস্ট্রিবিউশন পাবা। হ্যাঁ, এটাও দেখানো যায় ইচ্ছা করলে। সলিড স্টেটে এটা আবার এক্সপ্লেইন করছে। সলিড স্টেটে যেহেতু আগামী সেমিস্টারে এটাও দেখবা, এই জিনিসটা দেখানো হবে। এটা অবশ্য সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখানো হবে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা কেমন হয় এটা দেখাবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কেমন হয়, এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল এন টাইপ হইলে কেমন হয়, পি টাইপ হইলে কেমন হয়, সেই ক্ষেত্রে তোমার ফার্মি লেভেলটা শিফট করে, ওগুলো এই সমস্ত জিনিস আছে সলিড স্টেট ডিভাইসে। ওগুলো খুব ডিটেইল আলোচনা করা হয়। এই কারণে এটা আপাতত না পড়াইলেও চলে, এই জিনিসটা মানে রিকভারি হয়ে যায় আর কি। আচ্ছা, এখানে আছে electrical properties of material, Stanza 6, dielectric material and insulation. ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এবং পোলারাইজেশন সম্পর্কে, ইলেকট্রনিক পোলারাইজেশন এই সম্পর্কে এই স্ট্যান্ডাতে আলোচনা করা হবে। ইলেকট্রনিক পোলারাইজেশন কাকে বলে এবং ইলেকট্রনিক পোলারাইজেশন গুলো কোথায় ইউজ হয়, এই জিনিসগুলো আলোচনা করা হবে। ইলেকট্রনিক পোলারাইজেশন আলোচনা করার প্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট কাকে বলে। ডাইপোল মোমেন্ট, যখন একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যখন একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তখন সমপরিমাণ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাহলে এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। সেই ডাইপোল মোমেন্টটাকে বলা হয় পি, এবং এই মোমেন্টের এক্সপ্রেশনটা হচ্ছে কিউ ইন্টু এ হচ্ছে তোমার সরণ দূরত্বের ভেক্টর, মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, দূরত্বের ভেক্টর এই কথাটা বলতে হবে। শুধু দূরত্ব বললে হবে না, দূরত্বের ভেক্টর এবং চার্জের মান। দেখো এখানে প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ, এই দুইটা চার্জ কিন্তু সমান চার্জ। তাহলে সমান দুইটা চার্জ যদি মানে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তখন এখানে একটা মোমেন্ট তৈরি হয়, ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তাহলে এই ডাইপোল মোমেন্টের মান হচ্ছে
চার্জ, যে চার্জটা হচ্ছে সেই চার্জ গুণন সরণ। সরণকে কি বলে, ইংলিশে কি বলে? আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতেছি। ডিসপ্লেসমেন্ট বলতে সরণকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বললে ভালো হবে, ভেক্টর কথাটা থাকা উচিত। এটা তোমার একটু বোল্ড করে দিছে, বুঝছো, বোল্ড করে দিছে, অথবা এইভাবে দাগ দিলেও কোনো সমস্যা নেই। উপরে 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 স্যার ক্যাপ উপরে একটা হ্যাঁ। দাগ দিয়ে দিন। তাহলে ডিসপ্লেসমেন্ট, তাহলে এটার মানটা হচ্ছে কিউ ইন্টু এ। যদি মান শুধু নাও তাহলে এটা নিলেই হবে, ভেক্টর, ভেক্টরের মানটা কিউ ইন্টু এ। এটাকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ পোলারাইজেশন? পোলারাইজেশন কাকে বলে? এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের যে সেপারেশন, কোন একটা ম্যাটেরিয়ালে কোন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে কোন একটা ম্যাটেরিয়ালে পজিটিভ এবং নেগেটিভ চার্জের যে সেপারেশন, এটাকে বলা হয় পোলারাইজেশন। Separation of negative and positive charge in a material due to the application of electric field and resulting induced dipole moment are termed as polarization. একটা ম্যাটেরিয়ালে যখন তুমি ধরো এটা একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি হয়, এখানে যদি তুমি একটা ফিল্ড অ্যাপ্লাই করো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে দেখা যাবে যে একদিকে পজিটিভ চার্জ আর একদিকে নেগেটিভ চার্জ জমা হয় কোন একটা সাইডে। ধরো এই সাইডে পজিটিভ জমা হইলো, এই সাইডে নেগেটিভ জমা হইলো, কথার কথা। তাহলে এটাকে বলা হয় কি, পোলারাইজেশন। বুঝতে পারছো কথাটা? কোন একটা ম্যাটেরিয়ালে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে দেখা যাবে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ জমা হয়। এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের যে সেপারেশন, এটাকে বলা হয় পোলারাইজেশন। আরেকটা টার্ম আছে, পোলারাইজেশন একটা জিনিস, আর একটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। দুইটা দুই জিনিস, দুইটার সাথে সম্পর্ক অবশ্যই আছে, তবে দুইটা এক জিনিস না। যেমন আমি বললাম পুরা ম্যাটেরিয়ালের জন্য বললাম, পুরা ম্যাটেরিয়ালের জন্য যখন বলবো তখন এটাকে বলবো পোলারাইজেশন। আর ইলেকট্রনিক পোলারাইজেশন কোন একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে বলবো। অ্যাটমের নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ আর চারিদিকে থাকে নেগেটিভ চার্জ। এখন নিউক্লিয়াসটা যদি সরে ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, তাহলে ইলেকট্রনের যে সেন্টার সেটা হচ্ছে মাঝখানে, ইলেকট্রনের সেন্টারটাকে মাঝখানে বলি। তাহলে এখানে একটা পোলারাইজেশন হয়। আবার বলি, এই জিনিসটা একটু ক্লিয়ারলি বলি। ইলেকট্রন যে চারিদিকে ঘুরে নিউক্লিয়াসের চারিদিকে, এটাকে আমরা ইলেকট্রন ক্লাউড বলতে পারি, ইলেকট্রন ক্লাউড। তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, সেহেতু এই নেগেটিভ চার্জের সেন্টারটা আমরা মাঝখানে কল্পনা করি। কিভাবে কল্পনা করি? মাঝখানে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আবার মাঝখানে কিন্তু একটা পজিটিভ চার্জ থাকে, মাঝখানে কি থাকে, একটা পজিটিভ চার্জ থাকে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটার সেন্টার কিন্তু একই জায়গায় থাকে নর্মাল একটা অ্যাটমের ক্ষেত্রে। পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা চার্জ এক জায়গায় থাকে কোন একটা অ্যাটমের ক্ষেত্রে, সুতরাং কোনো পোলারাইজেশন থাকে না। কিন্তু যদি কোনো ফিল্ড অ্যাপ্লাই করা হয়, দেখা যায় যে তোমার ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ এই ইলেকট্রন ক্লাউডটা সরে যায় এবং পজিটিভ এবং নেগেটিভ দুইটা ডিসপ্লেসমেন্ট হয়। মানে ইলেকট্রন ক্লাউডটা সরে যায়, নিউক্লিয়াসটা মনে করো এদিকে সরে আসে, নিউক্লিয়াসটা মাঝখানে এখন আর নাই, নিউক্লিয়াসটা চলে গেছে কোন দিকে, যে কোনো একদিকে সরে গেছে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জের একটা সেপারেশন তৈরি হয়, এটাকে বলা হয় ইলেকট্রনিক পোলারাইজেশন। অর্থাৎ ইলেকট্রনিক পোলারাইজেশন বলা হয় কোন একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে যে পোলারাইজেশন হয় ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। বুঝা গেছে কথাটা? আর স্যার ওটা স্যার ইলেকট্রিক ডাইপোলের মতো হয়ে গেছে না, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। আবার বলতেছি, পোলারাইজেশন এবং ইলেকট্রনিক পোলারাইজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, পোলারাইজেশনটা হচ্ছে মানে separation of positive and negative charge in a material due to the application of an external electric field. আবার বলতেছি, পোলারাইজেশন হচ্ছে separation of positive and negative charge in a material। এই কথাটা ইম্পর্টেন্ট, in a material, পুরো ম্যাটেরিয়াল স্যার, in a material। জি স্যার। ঠিক ওটা আছে, স্যার শুধু অ্যাটমে। হ্যাঁ। আর ইলেকট্রনিক পোলারাইজেশন হচ্ছে একই জিনিস, separation of positive and negative charge
in an atom due to the application of electric field. এতটুকুই পার্থক্য। ম্যাটেরিয়াল আর অ্যাটম যখন কোন একটা অ্যাটমে হচ্ছে তখন আমরা এটাকে বলি ইলেকট্রনিক পোলারাইজেশন। হ্যাঁ, ইলেকট্রনিক কথাটার আরেকটা সিগনিফিকেন্স আছে, যেহেতু এখানে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়, যেহেতু ইলেকট্রনের সরাসরি ডিসপ্লেসমেন্টের কারণে আমরা এটা পাচ্ছি, সেই কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। বুঝতে পারছো কথাটা? জি স্যার। যেমন এই যে এখানে একটা ছবি দিয়ে দেখানো আছে যে ধরো এই যে এটা এখানে ইলেকট্রন ক্লাউড, এখানে আছে কি ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রনের সংখ্যা যদি জেড হয় তাহলে চার্জের পরিমাণ হবে জেড ইন্টু ই। যদি মানে পারমাণবিক সংখ্যা যদি 10 হয় তাহলে 10টা ইলেকট্রন না? জি স্যার। জি স্যার। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে 10টা ইলেকট্রনের চার্জ হবে জেড ইন্টু ই। তাহলে এখানে ইলেকট্রন ক্লাউডের চার্জ হচ্ছে মাইনাস জেড ই। আর আমরা জানি অ্যাটমের নিউক্লিয়াসে ঠিক একই সমপরিমাণ পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জটাকে আমরা জেড ইন্টু ই বলতে পারি, পজিটিভ চার্জটাকে। আচ্ছা, যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রন ক্লাউডটা ডানে সরে গেছে। ইলেকট্রন ক্লাউডটা ডানে কেন সরছে? কারণ ইলেকট্রন ক্লাউডটাকে এই ফিল্ড টেনে ডান দিকে নিয়ে গেছে। এখন টেনে যখন ডান দিকে নিয়ে গেছে, ডান দিকে কিন্তু নিতে নিতে কি একদম ফেলতে পারবে না। কারণ কি এই নিউক্লিয়াসও আবার ইলেকট্রনকে ধরে রাখে, আকর্ষণ করে, অ্যাজ ইফ একটা স্প্রিং এর মতো। একটা স্প্রিং যদি থাকে আর যদি তুমি স্প্রিং এর দুই মাথা টানতে থাকো, টানতে টানতে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমাকে থামতে হবে। কারণ কি স্প্রিংও কিন্তু টানতেছে, তুমিও টানতেছো, বিপরীত দিকে স্প্রিং টানতেছে। তাহলে এই দুইটা বলের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হইতে হবে। যখনই সাম্যাবস্থা তৈরি হবে তখনই কিন্তু তুমি থামবা। এখন ইলেকট্রিক ফিল্ডের কারণে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লিকেশনের কারণে তুমি এই ইলেকট্রন ক্লাউডের উপরে যে বলটা প্রয়োগ করতেছো সেটা হইতেছে এই বলটা, অর্থাৎ জেড ই ইন্টু ই, এই পরিমাণ বল তুমি প্রয়োগ করতেছো। এটা হচ্ছে ফোর্স। এই ফোর্সটা কোথায় থেকে আসতেছে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এটা সূত্রটা হচ্ছে, তুমি এটা নরমাল একটা সূত্রটা হচ্ছে চার্জকে তুমি ইলেকট্রিক ফিল্ডের দিয়ে গুণ করলে তুমি পাবা ফোর্স। হ্যাঁ, ফোর্সের সূত্র হচ্ছে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে চার্জ হচ্ছে জেড ই আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। তাহলে এটা থেকে তুমি বল পাবা। আর একটা হচ্ছে স্প্রিং বা একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই দুইটা চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাকে বিটা এক্স আমি একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করলাম। রেস্টোরিং ফোর্স মানে হচ্ছে এই নেগেটিভ চার্জটাকে সে টান দিয়ে সে এখানে আগের পজিশনে নিয়ে আসতে চায়। কি করতে চায়? আগের পজিশনে নিয়ে আসতে চায়। হ্যাঁ, এটাকে বলে রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্স এবং এই যে কি বলে ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফোর্স, এই দুইটা ফোর্স পরস্পর সমান হইতে, দুইটা ফোর্স সমান হইতে হয়। তাহলে বিটা ইন্টু এক্স ইকুয়াল টু জেড ই ইন্টু ই, এই দুইটা ফোর্স পরস্পর সমান হইতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই এক্স ইজ ইকুয়াল টু জেড ইন্টু ই ইন্টু বড় ই ডিভাইডেড বাই বিটা, এটা পাই। এই এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে ফোর্সটা, রেস্টোরিং ফোর্স তত বেশি হবে, এটা স্বাভাবিক। তুমি যত দূরে নিয়ে যাবা সে তত জোরে সে টান দিবে। তাহলে এটা এক্স এর সমান না? জি স্যার। বিটা ইন্টু এক্স, এক্স যত বড় হবে সে তত জোরে টান দিবে, তার মানে এই ফোর্সটা বাড়তে থাকবে। তাহলে এক্স এর একটা রিলেশন পেলাম আমরা, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করি, এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ যে সেপারেশন হওয়াটা আসলে একটা মানে কি বলে, এখানে পোলারাইজেশন হচ্ছে না। এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ যখন আলাদা হচ্ছে তখন এটাকে কি আমরা বলতে পারি না এটা একটা পোলারাইজেশন? ইলেকট্রনিক পোলারাইজেশন। এটা একটা ইলেকট্রনিক পোলারাইজেশন। পোলারাইজেশনের সংজ্ঞা থেকে কিন্তু আমরা
লিখতে পারি যে এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে? অবশ্যই ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের সংজ্ঞাটা কি বলছিলাম? ডাইপোল মোমেন্টের সংজ্ঞা বলছিলাম কিউ ইন্টু ডিস্টেন্স এক্স, এরকম একটা জিনিস, তাই না? জি স্যার, কি ইনটু এইচ ছিল একটুখানি স্যার ডিস্টেন্স ভেক্টর, পরিবর্তে ভেক্টর। তাহলে কি ইনটু সরণ ভেক্টরটা ছিল। হ্যাঁ, একটা ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে। আচ্ছা, ডাইপোল মোমেন্ট যেটা, ডাইপোল মোমেন্টকে দুই ভাবে লেখা যায়। যেমন এখানে বলছে যে আমরা জানি মোমেন্টটা হচ্ছে কি, ধরো কিউ ইন্টু এক্স, কথার কথা ডাইপোল মোমেন্ট। আবার এই যে ডাইপোল মোমেন্ট, এইটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের সমানুপাতিক। আমি যে এটা হচ্ছে সমানুপাতিক ইলেকট্রিক ফিল্ড, আমি ফিল্ড যত বেশি অ্যাপ্লাই করব, এই মোমেন্টও কিন্তু সেই পরিমাণ সেই হারে বাড়তে থাকে, না? জি স্যার। এক্সটার্নাল যে ফিল্ড অ্যাপ্লাই করব, সেই ফিল্ডের সাথে কিন্তু ডাইপোল মোমেন্টের একটা সম্পর্ক আছে। কারণ এ কত দূরে চার্জটাকে সরায় নিয়ে যাবে, চার্জটাকে কত দূরে নিয়ে যাবে, এটা কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা সম্পর্ক রয়ে গেছে, আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি। এখানে একটা ইকুয়েশন পাইলাম P is equal to Q into X। Q মানে কি এই ক্ষেত্রে? স্যার কিউ চার্জ না স্যার? হ্যাঁ, Z into E না, কিউ সমান জেটি। জি স্যার। সাথে ডিসটেন্স হচ্ছে X, তাই তো? জি স্যার। জি স্যার। আবার এইটাকে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক, সেটাকে আলফা ই নাম দিতেছি, একটা সমানুপাতিক ধ্রুবক। বুঝতে পারছো কথাটা? জি স্যার, স্যার সমান জি, স্যার। ওটাকে সমান করার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক হ্যাঁ, একটা সমানুপাতিক ধ্রুবক নেই, এইটাকে বলা হয়, এই যে সমানুপাতিক ধ্রুবক, এটার নাম হচ্ছে পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি, পোলারাইজিবিলিটি বানানটা কি হবে? পোলারাইজিবিলিটি, ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি, এই যে ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি। এখন এইটাকে এইটা একসাথে ইকুয়েশনটাকে ইয়ে করে আর কি। যেমন ধরো এই যে দেখো পি ইনডিউসড, এই যে এটাই আমরা করছিলাম, পি ইনডিউসড। পি ইনডিউসড মানে এইটা, এই যে দেখো এইটাকে এইটার সাথে ইকুয়েশনে ফেলাইছে। খেয়াল করে দেখো, জেড ই এক্স ইজ ইকাল টু জেডি, এক্স এর মানটা আবার বসাই দিচ্ছে এখানে, এখানে আবার একটু ভেজাল করছে। এক্স এর মানটা এই যে জেডি এক্স, হ্যাঁ এই যে এক্স এর মানটা বের করলাম না এখানে, এক্স এর মানটা এখানে বসাই নিছে আর কি। অর্থাৎ এই যে এক্স ইজ ইকাল টু এটা বসাই নিছে। তাহলে এই জায়গাটায় যেটা করছে সেটা হচ্ছে যে জেডি ইন্টু এক্স, জেডি এক্স এটা ইজ ইকাল টু এটা বসাই নিছে। আলটিমেটলি এটার সাথেই বসাবে, মানে এটার সাথে ইকুয়েশনটাকে মানে ইয়ে করবে, এটা করে আলফার মানটা বের করছে। বুঝা গেছে এটা? জি স্যার। মানে ইকুয়েশনটা এরকম, এই যে এক্স এর মানটা প্রথমে আমরা বের করছিলাম এখানে, এই এক্স এর মানটা এই জায়গায় বসাচ্ছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা জেডি ইন্টু এক্স, হ্যাঁ এই জায়গাটায় বসাচ্ছে। আসলে এই দুইটা পি কে আমরা সমান সমান দেখাবো আর কি, মানে সোজা কথা আলফা ইন্টু ই ইজ ইকাল টু দেখাবো কি জেড ই এক্স, এটাই আসলেও দেখাবো। বুঝতে পারছো? এটা মূল সূত্র। মানে আমি যেটা বললাম, একটা হচ্ছে ইনডিউসড মানে কি বলে ডাইপোল মোমেন্ট ইজ ইকাল টু আলফা ইন্টু ই। আবার আরেকটা সূত্র জানি আমরা, চার্জ ইন্টু সেপারেশন, চার্জ ইন্টু সেপারেশন। তাহলে এই যে চার্জ ইন্টু সেপারেশন, তাহলে এই দুইটা আসলে আমি সমান দেখাবো। বুঝতে পারছো কথাটা?
তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি আসতেছে, সরি আলফা না, আমি কি, হ্যাঁ আলফাই তো বের করতে যাচ্ছি, জেড ই এক্স ডিভাইডেড বাই এ। ডিভাইডেড বাই, এখন ওই এক্স এর মানটা শুধু আমি যদি বসাই দেই তাহলে কি হয় দেখো তো, জেড ই এক্স এর মানটা এই যে এখানে আছে, জেড ই জেড এ ডিভাইডেড বাই বিটা। ডিভাইডেড বাই ই, তাহলে হচ্ছে কিনা, মিলে কিনা দেখো তো, জেড স্কোয়ার ই স্কোয়ার ই কাটাকাটি যায় বিটা, তাহলে আলফা ই এই তো বের হচ্ছে নাকি, জি স্যার। এই মোটামুটি তোমার ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। আচ্ছা এখন খেয়াল করো ক্যাপাসিটেন্স এন্ড রিলেটিভ পারমিটিভিটি, এটা একটু আলোচনা করা যায়। কোন একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে যদি ইনসার্ট করি, তখন দেখা যায় ওই যে আমরা বলছিলাম পোলারাইজেশন কথাটা বলছিলাম না, জি স্যার। ওই ম্যাটেরিয়ালের একটা পোলারাইজেশন তৈরি হয়, পোলারাইজেশন, ম্যাটেরিয়ালের পোলারাইজেশন। আমরা দুইটা কথা আলোচনা করছিলাম, একটা বলছিলাম শুধু পোলারাইজেশন, আর স্যার ইলেকট্রনিক পোলারাইজেশন। ইলেকট্রনিক পোলারাইজেশন, অর্থাৎ এই ম্যাটেরিয়ালটাকে যখন আমি এই ক্যাপাসিটরের মাঝখানে ঢুকাবো, ক্যাপাসিটর বলতে কি বোঝায়, ক্যাপাসিটর বলতে বোঝায় এটার দুই পাশে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ, মাঝখানে স্যার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল মানে মাঝখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটার মানেই হচ্ছে আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে এখানে যখন বাতাস ছিল তখন বাতাসে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে, আর যখন ম্যাটেরিয়ালটা যখন ঢুকাচ্ছি, এই ম্যাটেরিয়ালটা ঢুকানোর কারণে এই ম্যাটেরিয়ালের অ্যাক্রসে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হওয়ার কারণে এই ম্যাটেরিয়ালে একটা পোলারাইজেশন তৈরি হয়েছে, ম্যাটেরিয়ালে কি হয়েছে, একটা পোলারাইজেশন তৈরি হয়েছে। জি স্যার। যেই পোলারাইজেশনটাকে কি বলা হয়, পোলারাইজেশন বলছিলাম, মেটাল এর ক্ষেত্রে শুধু পোলারাইজেশন শুধু বলছিলাম পোলারাইজেশন। হ্যাঁ পোলারাইজেশন। এখানে ইন্ডিভিজুয়াল অ্যাটমে ইলেকট্রনিক পোলারাইজেশন হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু পুরো ম্যাটেরিয়ালে যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি পোলারাইজেশন স্যার। পোলারাইজেশন। অর্থাৎ এটা আমরা সামনে আবার দেখানো হবে এই জিনিসটা, এটা হচ্ছে যে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ জমা হবে, বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। এই জিনিসটা এরকম অনেকটা, ধরো এইদিকে নেগেটিভ চার্জ জমা, এই সাইডে নেগেটিভ আর এই সাইডে এটাকে আমরা বলি মানে সারফেস বাউন্ড চার্জ, সারফেস বাউন্ড চার্জ। অবশ্য এটা আঁকাটা ভুল হয়েছে, এইদিকে যেটা নেগেটিভ আছে এইদিকে ঠিক একই পরিমাণ পজিটিভ হবে, মানে সংখ্যাটা মিলবে আর এইদিকে যে কয়টা নেগেটিভ ডান দিকে সেই কয়টা পজিটিভ। এটাকে আমরা অনেক সময় সারফেস বাউন্ড চার্জ বলি। এটার কারণ হচ্ছে যে এটা সারফেসের সাথে আটকায় থাকে, সারফেসের সাথে এই চার্জটা আটকায় থাকে। এই যে পোলারাইজেশন হইলো ম্যাটেরিয়ালের, এই পোলারাইজেশনের কারণে এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ হওয়ার কারণে এই করছে কি, মানে এদিক থেকে টেনে আরো কিছু নেগেটিভ নিয়ে আসছে, আর এইদিকে নেগেটিভ হওয়ার কারণে এই সাইড থেকে টেনে আরো কিছু পজিটিভ নিয়ে আসছে, মানে নিউট্রালাইজ করার জন্য আর কি, জিনিসটাকে নিউট্রালাইজ করার জন্য। আগে তো কিছু পজিটিভ ছিলই, কিন্তু এখানে এক্সট্রা আরো পজিটিভ আসছে কেন, এখানে এক্সট্রা কিছু নেগেটিভ আসছে এই কারণে, আবার এখানে এক্সট্রা কিছু পজিটিভ আসছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য আরো কিছু নেগেটিভ এখানে আসছে, তাহলে এখানে চার্জ ইনক্রিজ করতেছে। এখন এই জিনিসটা নির্ভর করে ম্যাটেরিয়ালের উপরে, তুমি যদি আরেকটা ম্যাটেরিয়াল ঢুকাও তাহলে অন্যরকম অবস্থা তৈরি হবে, পজিটিভ এবং নেগেটিভের একটা সাম্য অবস্থা তৈরি হবে। এই কারণেই কিন্তু প্যারালাল প্লেটের যে চার্জের পরিমাণ, এই চার্জের পরিমাণটা নির্ভর করে
এই যে ম্যাটেরিয়াল তুমি ডাইইলেকট্রিক পদার্থের উপর। ডাইইলেকট্রিক পদার্থের উপরে, এই পদার্থের পোলারাইজেশনের উপরে। এক এক ম্যাটেরিয়ালের পোলারাইজেশন এক এক রকম হয় এক একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের, তাহলে পোলারাইজেশন ভিন্ন হওয়ার কারণে এটা হচ্ছে, এই কারণে ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটাকে আসলে আমরা ওই ম্যাটেরিয়ালেরই ক্যাপাসিটেন্স বলি আসলে। তাহলে ফ্রি স্পেসের ক্ষেত্রে আমরা সি বলতেছি ই নট, সি এর একটা সূত্র আছে, এটা পারমিয়াবিলিটি দিয়ে। এটা স্যার শুধু বাতাসেরটা মনে হয় স্যার। এটা যদি শুধু বাতাস হয়, this is the familiar parallel plate capacitor equation with free space as an insulator is given by এটা permittivity। permittivityর সাথে একটা সূত্র আছে, where E naught is the absolute permittivity of the or the permittivity in the ফ্রি স্পেস। A is the plate area, plate area হচ্ছে A, and D হচ্ছে দুইটা ডিসটেন্স। separation between the plates. If there is a material medium between the plates, then the capacitance, the charge storage ability per unit voltage increases by a factor ER. এখন যখনই আমি একটা ম্যাটেরিয়াল ইনসার্ট করব, তখন মানে পার ইউনিট ভোল্টেজের চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা তোমার মনে করো আমরা জানি Q is equal to VC, এটা জানি না একটা সূত্র? জি স্যার। তাহলে C is equal to Q by V, Q by V। তার মানে আমি কিন্তু এখানে ভোল্টেজ চেঞ্জ করতেছি না, করতেছি? না স্যার। ভোল্টেজ চেঞ্জ করতেছি না। তাহলে এখানে আমরা বলতে পারি যে C naught is equal to Q naught divided by V, Q1 is equal to Q1 divided by V। তাহলে উপরের চার্জটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই জন্য পার ইউনিটে আর 50 একটু মিউট করে দিলে ভালো হবে। এই জন্য পার ইউনিট ভোল্টেজে তোমার চার্জের পরিমাণ যখন চেঞ্জ হয়, তখন এটাকে আমরা বলি ক্যাপাসিটেন্স চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। এইখানে কথাটা লেখা আছে যে if there is a material medium between the plates, then the capacitance, the charge storage ability per unit voltage increases by a factor ER, increases by a factor। এই ফ্যাক্টরটা কি আসলে? ER টাই হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এই যে চেঞ্জ হচ্ছে, এই যে ধরো এটাকে আমরা কিভাবে বলবো দেখো, আমরা বলতে পারি তুলনা করি স্যার। হ্যাঁ, C1 divided by C naught is equal to Q1 divided by Q naught। এটাই হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এটাই হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। একটা ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, is called dielectric constant of the medium or its relative permittivity। এটাকে dielectric constant বলা হয় অথবা relative permittivity। After insertion of the material, the new capacitance C1, the permittivity of the material E1। তাহলে C is equal to এটা, C1 is equal to এটা। তাহলে এই যে তুমি যদি C কে C1 দিয়ে ভাগ করো বা C1 divided by C naught করো, তাহলে আসে রিলেটিভ পারমিটিভিটি। বুঝতে পারছো? রিলেটিভ পারমিটিভিটি is equal to, দেখো আমি দেখাই, বুঝতে পারছো? ফ্রি স্পেসের পারমিটিভিটির তুলনায় ওই ম্যাটেরিয়ালের যে পারমিটিভিটি, এটাকেই বলা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। আমরা এই ডাইইলেকট্রিক প্যারামিটার নিয়ে কিন্তু স্টাডি করব। ডাইইলেকট্রিক প্যারামিটার, এই ডাইইলেকট্রিক প্যারামিটারের সাথে কিন্তু ম্যাটেরিয়ালের মানে প্রকৃতির সম্পর্ক আছে, এটা আমরা দেখব। যেমন ডাইইলেকট্রিক প্যারামিটার ER, রিলেটিভ পারমিটিভিটি, এটা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে পোলারাইজেশনটা বেশি হচ্ছে। চার্জের পরিমাণ বেশি হইতেছে স্যার। হ্যাঁ, চার্জের পরিমাণটা বেশি আসতেছে, তার মানে পোলারাইজেশন আসলে বেশি হচ্ছে। বুঝো নাই কথাটা? জি স্যার। ক্যাপাসিটেন্সটা বেড়ে যাবে।
হ্যাঁ ইয়ার যদি হাই হয় কোন একটা ম্যাটেরিয়ালের ইয়ার বেশি মানে কি, এই কথাটার সিগনিফিকেন্স কি বলো তো দেখি একটু। আর স্যার ওই পদার্থের পোলারাইজেশন হাই হবে স্যার। হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে মানে ফ্রি স্পেসের তুলনায় অনেক বেশি স্যার। ওই ম্যাটেরিয়ালের পার ইউনিট ভোল্টেজে চার্জ স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি, তাই কিন্তু ব্যাপারটা, তাই না? জি স্যার। এটাকে আমরা এভাবেও দেখাতে পারি, দেখো খেয়াল করো, এই লাইনে তো ইয়ারই আছে তাই না, এটা তো ইয়ার এর ইকুয়েশন। তাহলে ইয়ার এর ইকুয়েশনটাকে তো আমরা এভাবেও বলতে পারি যে Q1 বাই V, এটা হচ্ছে Q0 বাই V, তাই না? তাই বলতে পারি না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে পার ইউনিট ভোল্টেজে যে পরিমাণ চার্জ স্টোর হচ্ছে সেই তুলনায় এখানে পার ইউনিট ভোল্টেজে চার্জ কিন্তু বেশি স্টোর হচ্ছে, এভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। এখন বলছে why capacitance increases in parallel plate after insertion of the dielectric material. The increased capacity of charge is due to the polarization of the medium in presence of applied field. In presence of electric field, if we insert any dielectric material between the parallel plate, the opposite surface of the dielectric medium acquires opposite surface charge densities that are related to the amount of polarization of the material. To neutralize this opposite charge, extra charges require and current flows. Thus, the capacitance increases in the parallel plate after insertion of dielectric material. এটা আমরা অলরেডি বলছিলাম এই কথাটা, যে বিপরীতমুখী চার্জ এসে জমা হয়, ওইটাকে নিউট্রালাইজ করার জন্য আরো এক্সট্রা চার্জ প্যারালাল প্লেটে জমা হয়। এটা নিচে মনে হয় ছবি আছে, ছবি দিয়ে আর একটু ভালো মতো বোঝানো আছে, দেখো। আরো চার্জ যায়। হ্যাঁ, এই যে যেমন ধরো এইটার ব্যাখ্যাটা এই ছবি দেখলে তুমি ভালো বুঝতে পারবা। যেমন এখানে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে তখন কিন্তু ইলেকট্রনিক পোলারাইজেশন হচ্ছে, এটাকে বলতেছি কি আমরা ইলেকট্রনিক পোলারাইজেশন। ইলেকট্রনিক পোলারাইজেশনও কিন্তু এটার সাথে সম্পর্কিত, এটা বেশি হলে এটাও বেশি হবে, এই পোলারাইজেশনটা বেশি হবে, কম বেশি আছে। তাহলে দেখো এইখানে মানে এটা একটু দেখাই, এখানে কিন্তু প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল করো। এখানে কিন্তু একটা সম্পর্ক আছে, এদের সাথে টেইল কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, এদিকে সব ক্যান্সেল, কিন্তু সারফেসে কিন্তু ক্যান্সেল হচ্ছে না। সারফেসের যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু ক্যান্সেল হচ্ছে না, এই জায়গাটা খেয়াল করো। এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, তাই না? এটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না, হচ্ছে না। তাহলে এটাকে আমরা সারফেস বাউন্ড চার্জ বলি। কেন বলি সারফেস বাউন্ড চার্জ? কারণ এই চার্জটা মানে নড়াচড়া করে না স্যার, এটা আবদ্ধ থাকে স্যার ওই জায়গাতে, সারফেসের মধ্যে আটকানো থাকে, এই জন্য আমরা অনেক সময় সারফেস বাউন্ড চার্জ বলি। কিন্তু এখানে কিন্তু অ্যাজ এ হোল একটা চার্জ তৈরি হয়েছে, যেটাকে নিউট্রালাইজ করার জন্য এক্সট্রা এখানে কিন্তু মানে হোল আসতেছে, এখানে এক্সট্রা ইলেকট্রন আসতেছে। এটা কিন্তু এরকম না যে এই ইলেকট্রনটা এদিক দিয়ে পাস করে যাচ্ছে, এরকম না কিন্তু ব্যাপারটা, বুঝো নাই? বা এই হোলটা কিন্তু মানে নড়াচড়া করতে পারতেছে না, এই হোলের আকর্ষণে আরো কিছু ইলেকট্রন এখানে আসতেছে, এই আর কি। জি স্যার। স্যার আমরা স্যার ডিসির ক্ষেত্রে স্যার ক্যাপাসিটরটা স্যার ওপেন হিসেবে কাজ করে স্যার, আপনার এখানে স্যার চার্জিং হয়ে এটা স্যার ফুল ফিল আপ হয়ে যায়, কিন্তু স্যার এসির ক্ষেত্রে স্যার ক্যাপাসিটর দিয়ে স্যার কারেন্ট ফ্লো হয়, তখন কি স্যার এগুলো স্যার মুভমেন্ট করে এর ভিতরে ইলেকট্রন গুলো, তখন কি সেগুলো চেঞ্জ হয়? বলবো আর একটু, ঠিক মতো শুনতে পারতেছি না। হ্যালো স্যার, বোঝা যাচ্ছে না? একটু আস্তে আস্তে বলবো। হ্যাঁ স্যার, স্যার ডিসির ক্ষেত্রে স্যার আমরা বলি যে ক্যাপাসিটর ওপেন হিসেবে কাজ করে, কারণ স্যার এই যে স্যার সারফেসে যখন ওই নেগেটিভ চার্জ এদিক দিয়ে পজিটিভ চার্জ গুলো এসে স্যার জমা হয়, তখন স্যার মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, এটার কারণে এরকম হওয়ার কারণটা না এরকম না স্যার? হ্যাঁ সেটাই। কিন্তু স্যার এসির আবার স্যার এসি আমরা যখন এসি সাপ্লাই করি তখন কিন্তু স্যার এসির কারণে স্যার ক্যাপাসিটর দিয়ে স্যার কারেন্ট ফ্লো হয়, তখন স্যার কি এটা বারবার চেঞ্জ হওয়ার কারণে ইলেকট্রন গুলো আসলে বারবার চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে। এখন দেখো
এইখানে কিন্তু ওই যে অল্প সময়ের জন্য কিছু কারেন্ট ফ্লো হয়, অল্প সময়ের জন্য কারেন্ট ফ্লো হয়ে এরপরে এটা আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এক্সট্রা যে চার্জ ওইটা আসার জন্য কিছু কারেন্ট ফ্লো হচ্ছে। বা শুরুতে যদি ক্যাপাসিটর প্লেটে কোনো চার্জ না থাকে, এট ফার্স্ট যদি তোমার একেবারে চার্জটা জিরো থাকে, ওই সময় কিন্তু চার্জটা আসে আর কি। ট্রানজিয়েন্টটা আর কি স্যার। হ্যাঁ, ট্রানজিয়েন্ট টাইম, ওই সময় একটা চার্জ আসে, এই আর কি। আজকে এ পর্যন্তই পড়াবো, এরপরে পোলারাইজেশন ভেক্টর সম্পর্কে পড়াবো। এটা কিছু ক্যালকুলেশন আছে, এটা একদিনে পড়াইতে হবে এই ক্যালকুলেশন গুলো, এটা একদিনে আলোচনা করবো ইনশাল্লাহ আগামীতে। হ্যাঁ বলো, কালকে কি ল্যাব? সার্কিট সিমুলেশন স্যার। কালকে তো না, কালকে তো আসান স্যারে নেওয়ার কথা। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্স স্যার। অ্যাটেন্ডেন্স লাগবে না?